গাড়ি থেকে নেমে সোজা বৃদ্ধাশ্রমের দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। জীবনে কখনো এখানে আসা হয়নি, কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে ছিল বৃদ্ধাশ্রমে এসে এখানকার মানুষদের জীবন জীবিকা কেমন কাটছে তা দেখার। ভিতরে ঢুকে হঠাৎ চোখ পড়ল একটা বৃদ্ধের দিকে। বৃদ্ধকে দেখে আমি চমকে গেলাম। দেখতে প্রায় আমার দাদুর মতো। দাদুকে কখনো চোখে দেখিনি, তবে ছবি থেকে যতটুকু মনে আছে এনাকে ঠিক দাদুর মতোই মনে হচ্ছে। যদিও বয়সের ভারে এখন কিছুটা জীর্ণশীর্ণ হয়ে হাত পায়ের চামড়া ঢিল হয়ে গেছে, কিন্তু বাবা তো বলেছে দাদু নাকি আমার জন্মের আগেই মারা গেছে। আমার মনের মধ্যে কেমন যেন একটা রহস্য তৈরি হলো। আজ এত বছর পার হলেও বাবা কখনো দাদুর মৃত্যুর দিন হিসাবে গরিব দুঃখীকে খাওয়াতে দেখিনি। আমার সন্দেহ আরও গাঢ় হতে লাগলো। আমি হাঁটতে হাঁটতে বৃদ্ধর কাছে গিয়ে বললাম, দাদু আসসালামু আলাইকুম। লোকটা আমার দিকে ঘাড়টা উঁচু করে আমাকে এক পলক দেখে বললেন, ওয়ালাইকুম সালাম। আমি, দাদু আপনি কেমন আছেন? লোকটি, জি ভালো, কিন্তু বাবা তোমাকে তো ঠিক চিনলাম না। আমি, দাদু আমি এখানকার থানার নতুন এসআই, রিসেন্টলি এসেছি। আপনার সাথে কিছুক্ষণ গল্প করা যাবে? লোকটি মুচকি এসে, আমার মতো বৃদ্ধ লোকের সাথে আবার গল্প? আমাদের প্রয়োজনের কথাগুলো শোনার মানুষ তো নাই। আমি, না দাদু, আমি আপনার সাথে সত্যিই গল্প করতে চাই। এই বলে লোকটার হাত ধরে নিয়ে বারান্দায় একটা কাঠের বেঞ্চে গিয়ে বসলাম। বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারে না, ঘাড়টা নিচু হয়ে গেছে। হাতে একটা লাঠি নিয়ে সব সময় চলাফেরা করতে হয়। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদু, আপনার নাম কি? লোকটি, রায়হান শেখ। আমি, কি দাদু, এ তো আমার দাদুর নাম। মনে মনে, লোকটি, রায়হান শেখ। আমি, ও, আপনার এখানে আসার কারণ কি? মানে আপনার কি পরিবারে কেউ নেই? লোকটি, তুমি এত কথা শুনে কি করবে? ভাগ্যের নির্মম পরিহাস আমাকে এখানে নিয়ে আসতে বাধ্য করেছে। আমি, আসলে দাদু আমার একটু জানার ইচ্ছে ছিল। লোকটি, সেটা তোমাকে আর কি লাভ? বুঝতে পারলাম লোকটা এখানে আসার কারণটা প্রকাশ করতে চাইছে না, তাই আমি আবার জোরাজুরি না করে বললাম, আচ্ছা দাদু, এটুকু তো বলতে পারেন আপনার পরিবারে কেউ আছে কি না? লোকটি, আমার দুটো ছেলে একটা মেয়ে ছিল। আমি, আমার বাবা ও চাচা তো দুজন, আর একটা ফুপি। মনে মনে, তারা কি এখন নেই? লোকটি, তারা বেঁচে থাকলেও আমার কাছে মৃত। কারণ তারা যদি বেঁচে থাকতো তাহলে কি আজ আমার এই জীবনে এখানে এসে কাটাতে হয়? আমি, হুম, ঠিক বলছেন। আচ্ছা দাদু, আপনি এখানে কত বছর হলো এসেছেন? লোকটি, এই তো 5 বছর হতে চললো। আমি লোকটির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে বুঝতে পারলাম ইনি আমার দাদু, কিন্তু আমার বাবা চাচা আজ শহরের এত বড় ধনী লোক হওয়া সত্ত্বেও আমার দাদুকে তারা বৃদ্ধাশ্রমে রেখেছে, এবং কেনই বা আমাদেরকে বলছে যে আমার দাদু মারা গেছে। আর দাদু যদি গত 5 বছর ধরে এখানে থাকে তাহলে বাকি বছরগুলো কোথায় ছিল? এসব ভেবে আমার মাথা যেন ঘুরপাক খেতে লাগলো। আসার সময় দাদুকে সালাম দিয়ে আবার আসবো বলে বিদায় নিলাম। থানায় এসেও আমার আর ভালো লাগলো না, তাই দুপুরের পর পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুহিকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার আজ এত তাড়াতাড়ি চলে আসলে? আমি, শরীরটা একটু অসুস্থ হওয়ায় চলে আসছে। রুহি, কেন, কি হয়েছে তোমার? আর এত ঘামছো কেন উৎসুক হয়ে? আমি কখনো যা ভাবিনি আজ তাই হয়েছে। রুহি, কি বলছো তুমি? তোমার কথার আগামাখা আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি আমি তোমাকে পরে সব কিছু গুছিয়ে বলবো, আগে আমাকে গোসল করে ফ্রেশ হতে দাও। রুহি, ওকে, তুমি একটু বসো, আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে রুহি ওয়াশরুমে দিকে গেল। আমি চেঞ্জ করতে তোয়ালটা হাতে নিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম। চলুন এবার আমাদের মধ্যে পরিচয়টা দিয়েই দিই। আমি রাজু আহমেদ। 4 ভাই বোনদের মধ্যে সবার ছোট আমি। সরকারি চাকরি হিসাবে পুলিশের এসআই হওয়ায় আমাকে ঢাকাতেই থাকতে হয়। বাবা মা বড় ভাইয়ের কাছে থাকলেও অন্যরা সবাই যার যার মতো নিজের কেরিয়ার আর ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তবে বাবা মাকে সবাই যথাযথ সম্মান দিয়েই রাখা হয়। আমার ছোটবেলা থেকে নেশাগ্রস্ত আর অসহায় মানুষদের নিয়ে কাজ করার, এজন্য অনেক ইচ্ছে ছিল বৃদ্ধাশ্রমের লোকদের জন্য কিছু করব। আর আজ এজন্য আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। আর তারপর থেকে আপনাদের অজানা নয়। ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে দেখি রুহি টেবিলে খাবার দিয়েছে। ও, আপনাদের তো রুহির কথা বলতে ভুলেই গেছি। রুহি হচ্ছে আমার একমাত্র স্ত্রী, যাকে ভালোবেসে গত 1 বছর আগে বিয়ে করেছি। খুব স্মার্ট, সুন্দরী এবং বিচক্ষণ একটা মেয়ে। তবে আমাকে ভালোবাসার ব্যাপারে তার কোনো কমতি নেই। সারাক্ষণ আমার চিন্তায় অস্থির হয়ে থাকে। বলতে গেলে আমার পার্সোনাল ডাক্তারও বলা যায়। চলুন, যাই হোক, চলুন টেবিলে খাবার দিয়ে
সে খেয়ে নেই। দুজন খেতে খেতে হঠাৎ রুই জিজ্ঞাসা করলো, খাবার খেতে খেতে হঠাৎ রুই জিজ্ঞাসা করলো, আচ্ছা সত্যি করে বলো তো আজ এত তাড়াহুড়ো করে বাসায় আসলে? আমি, আগে তো খেতে দাও তারপর বলছি। রুহি, আমার কিন্তু ভয় লাগছে, যেভাবে বলতেছে মনে হচ্ছে সিরিয়াস কিছু। আমি, সিরিয়াস তো বটে। তারপর দুজনে খাবার খেয়ে বিছানায় গিয়ে বসতে রুহি সব কিছু গুছিয়ে রেখে এসে বলল, এবার বলো কি হয়েছে? আমি, আজ আমি দাদুকে দেখে আসলাম। রুহি, দাদু মানে? আমার দাদুকে কোথায় দেখলে? নিয়ে আসলে না কেন? আমি, তোমার দাদু নয়, আমার দাদু। রুহি, তোমার দাদু মানে? তোমার দাদু তো অনেক আগে মারা গেছে, তাই না? আমি, এতদিন তো সেটাই জেনে এসেছি, কিন্তু আজ যখন নিজের চোখে দেখে আসলাম তখন। রুই, কী বলছো এসব আবোল তাবোল? তোমার শরীর ঠিক আছে তো? আমি, আমার শরীর ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো এটাই সত্যি যে আমার দাদু বেঁচে আছে। রুই, এত বছর আগে মারা যাওয়া মানুষ কি করে বেঁচে আছে রাজু? তোমার শরীর স্বাভাবিক আছে তো? আমি, রুই তুমি আমার কথা বিশ্বাস করো, আজ আমি আমার দাদুর সাথে অনেকক্ষণ কথা বলে এসেছি। রুই, আচ্ছা ধরলাম তিনি বেঁচে আছে, তাহলে বলো তিনি এখন কোথায় আছেন? আমি, বৃদ্ধাশ্রমে। রুই, মানে? রাজু তুমি কি বলছো? আমার সাথে মজা করছো? তোমার দাদু বৃদ্ধাশ্রমে কেন থাকবে? আমি, সেই প্রশ্নটা তো আমার। বাবা চাচাদের এত টাকা পয়সা সত্ত্বেও কেন আমার দাদু বৃদ্ধাশ্রমে? রুই, তুমি কি সত্যি তোমার দাদুকে দেখেছো? অন্য কেউ হতে পারতো, তাই না? আমি, রুই আমি তার সাথে 1 ঘন্টা কথা বলে তার সমস্ত বায়োডাটা জেনেছি, তার নাম, ছেলে মেয়ে সব কিছুই আমার দাদুর পরিচয় বহন। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো তিনি কী কারণে বৃদ্ধাশ্রমে সেটা বললেন না। রুই, কেন? আমি, অনেকবার চেষ্টা করলাম, তিনি বললেন না। তিনি কি বললেন জানো? রুই, কি? তিনি নাকি 5 বছর হলো বৃদ্ধাশ্রমে আছে। তাহলে এতদিন কোথায় ছিল? রুই, 5 বছর, তাহলে এতদিন? আমি, সেটা আমি জিজ্ঞাসা করিনি। রুই, তুমি কি তাকে পরিচয় দিয়েছো? আমি, এখনও পরিচয় দেইনি, যদি পরিচয় দিলে আর কথা না বলে। রুই, ঠিক করেছো। আচ্ছা আগামীকাল আমাকে সেখানে নিয়ে যাবে? আমি, তুমি যাবে? রুই, কারণ আমিও তো তোমার দাদুকে ছবিতে দেখেছি, দেখি তোমার ধারণা কতটুকু সত্যি। আমি, ওকে। পরের দিন আমি আর রুইকে নিয়ে বৃদ্ধাশ্রমে গেলাম। গিয়ে দেখি সেই লোকটা একটা রুমে শুয়ে, চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা কাগজপত্র। তেমন ভালো একটা পরিবেশেও নেই। আমাকে দেখে চোখের চশমাটা ভালো করে 1 হাত দিয়ে ধরে তাকিয়ে বললে, এই তুমি গতকালের ছেলেটা না? আমি, জি দাদু, আপনার তো দেখি ভালোই মনে আছে। তারপর দাদুর জন্য কিছু ফলমূল, শুকনো খাবার নিয়ে গেছিলাম, সেগুলো দিয়ে বললাম, দাদু এগুলো রাখেন। ফলমূল দেখে লোকটা বললো, আচ্ছা তুমি আমাকে এভাবে খাতির করছো কেন? কোনো উদ্দেশ্য আছে নাকি? আমি, জি না দাদু, আসলে ছোটোবেলা থেকে কখনো দাদুকে দেখি নেই, তাই তো আপনাকে দাদুর মতো মনে হচ্ছে। লোকটি, এই মেয়েটা বুঝি তোমার ওয়াইফ? আমি, জি দাদু। দাদু আপনার শরীর কেমন আছে? রুই, লোকটি, বুড়ো বয়সে আর কেমন থাকবো, আছি ভালোই। তা তোমাদের কোনো সন্তান হয়নি? রুই, না দাদু, এখনও প্ল্যানিং করিনি। লোকটি, ছেলে মেয়ে হইলেও বা কী লাভ? আমারও তো কত স্বপ্ন ছিল ছেলে মেয়ে নিয়ে, অথচ শেষ বয়সে এসে আজ আমার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। রুই, দাদু কিছু মনে না করলে আপনি বলবেন কি কী কারণে আজ আপনার এখানে আসতে হলো? লোকটা, সেটা নিজের ভাগ্যের দোষে, এসব আর বলতে চাইছি না। আমি, আচ্ছা দাদু আপনি রেস্ট করেন, আমরা বরং আজ আসি, পরে আবার আসবো। লোকটা, আচ্ছা ঠিক আছে। এই বলে রুইকে নিয়ে বৃদ্ধাশ্রম থেকে বাইরে এলাম। বললাম, কি আমার ওর কথা মিলল? রুই, চেহারা তো একই রকম, শুধু একটু বয়সের কারণে মুখটা একটু ছোট হয়ে গেছে। আমি, কিন্তু সমস্যা হলো দাদুর মুখ থেকে তো কোনো কথা বের করতে পারছি না। এখন কেমন করে সত্যিটা বের করবে? রুই, তুমি তো পুলিশ, সত্যিটা খুঁজে বের করা তো তোমার কাজ, তাই না? আমি, আচ্ছা তুমি বাসায় যাও, আমি থানায় যাচ্ছি। রুইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে থানায় এসে চেয়ারে বসে দাদুর বিষয়ে ভাবতে লাগলাম। ভাবলাম যে করেই হোক বড় ভাইকে এই বিষয়টা জানাতে হবে। দেখি বড় ভাইয়া বাবার কাছ থেকে কোনো কথা বের করতে পারে কি না। ভাবতেই বড় ভাইকে ফোন করলাম। হ্যালো রাজু, বল। আমি, ভাইয়া একটা কথা ছিল, তুমি কি ব্যস্ত? বড় ভাই, ব্যস্ত তো একটু আছি, অফিসে ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে আছি। আমি, আচ্ছা শোনো, রাত্রে একবার আমার বাসায় আসতে পারবে? বড় ভাই, কেন কোনো সমস্যা? আমি, সমস্যা না, তোমার সাথে জরুরি একটা কথা আছে। বড় ভাই, আচ্ছা আমি আসবো। তারপর ফোন রেখে দিয়ে থানার কিছু কেসের ব্যাপারে অন্যদের সাথে আলোচনা করে বিকালের দিকে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুই বলল, শোনো বড় ভাই আজ রাত্রে বাসায় আসবে। রুই, ফোন করেছিল বুঝে? আমি ফোন করেছিলাম। রুই, সেই ব্যাপারে কথা বলবে নাকি? আমি, দেখি বড় ভাইয়া বাবার কাছ থেকে কোনো গোপন কথা বের করতে পারে কি না। তাছাড়া বড় ভাইয়া তো জানার কথা, শুনেছি দাদু যখন জীবিত ছিল তখন নাকি বড় ভাইয়া অনেক ছোট ছিল। দেখি বড় ভাইয়ার কিছু মনে আছে কি না। রুই, ওকে। তারপর রাত্রে বড় ভাইয়া আসলে সবাই মিলে রাত্রে খাওয়ার পর সোফায়
গল্পের ছলে বড় ভাইকে বললাম, আচ্ছা ভাইয়া, তোমার দাদুর কথা কি মনে আছে? বড় ভাই, দাদুর কথা তেমন কিছু মনে নেই। কেন? আমি, না তেমন কিছু না। আচ্ছা, দাদু কি মারা যাওয়ার কথা কিছু মনে হচ্ছে? বড় ভাই, আমি তো তখন খুবই ছোট, চট্টগ্রামে নানার বাড়িতে মাত্র বেড়াতে গিয়েছিলাম, তখনই শুনলাম দাদু নাকি মারা গেছে, কিন্তু আমাকে দেখাতে নিয়ে আসা হয়নি। পরে বাসায় আসলে আম্মু বলে আমি নাকি ভয় পাবো, তাই আমাকে দেখানো হয়নি। আমি, আচ্ছা ভাইয়া, একটা কথা কি বিশ্বাস করবে? বড় ভাই, কি কথা? আমি, দাদু এখনো বেঁচে আছে। বড় ভাই, মানে কি বলিস এসব? দাদু কেন বেঁচে থাকবে? আমি, সেটাও তো আমার প্রশ্ন। জন্মের অনেক আগেই নাকি মারা গেছে, আজ সে কেমন করে বেঁচে থাকবে? বড় ভাই, তুই কোথায় দেখেছিস? আমি, বৃদ্ধাশ্রমে। বড় ভাই, কি বলিস এসব আবল তাবল? তোর কি মাথা ঠিক আছে? এই রুই, রাজু এসব কি বলে? রুই, আমিও প্রথমে বিশ্বাস করিনি ভাইয়া, কিন্তু যখন নিজে দেখে এসেছি তখন আমারও মনে হচ্ছে তিনি বেঁচে আছে। বড় ভাই, কিন্তু এটা কেমনে সম্ভব? আমি, তোমার যদি বিশ্বাস না হয় আগামীকাল আমার সাথে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে আসতে পারো। বড় ভাই, আচ্ছা সমস্যা নেই, আমি যাব। তারপর আরও কিছুক্ষণ কথা বলে সকালে আসবে বলে বড় ভাইয়া চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ভাইয়া আসলো, তাকে নিয়ে আবার সেই বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিলাম। আজ আমাদের দেখে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ আমাদেরকে দিকে এসে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনাকে প্রায় 2-3 দিন ধরে আসতে দেখতেছি, কোনো সমস্যা? আমি, না তেমন কোনো প্রবলেম নেই। তারপর ভাইয়াকে নিয়ে সেই লোকটার রুমে গেলাম। লোকটি জায়নামাজে বসে তসবিহ পড়ছিল। আমি ভাইয়াকে বললাম, এই যে তিনি। ভাইয়া ভালো করে দেখলো, তারপর আমাকে একটু দূরে দেখে বলল, রাজু, এটা কিভাবে সম্ভব? ইনিকে হুবহু দাদুর মতোই লাগছে। আমি, শুধু চেহারা কেন, তার নামও কিন্তু আমাদের দাদুর নামে। তাছাড়া ওরও নাকি 2 ছেলে 1 মেয়ে আছে। ভাইয়া, আমাদের বাবা চাচাও তো 2 জন। আচ্ছা, তুই তাদের নাম জিজ্ঞাসা করিসনি? আমি, কাদের নাম? আরে তার সন্তানের নাম। ও আচ্ছা, দাঁড়া, আমি কথা বলে আসি। এই বলে আবার লোকটার রুমে গিয়ে সালাম দিয়ে বললাম, দাদু আসতে পারি? লোকটা, আসো। আজকেও যে আসলে কি ব্যাপার? আমি, না দাদু, এমনিতে আপনার সাথে গল্প করতে ভালো লাগে তাই। লোকটি হা হা করে, আমার মতো বুড়ো লোকের সাথে কেউ ভালো করে কথাই বলতে চায় না, আবার গল্প? আমি, না দাদু, আমি কিন্তু তেমন ছেলে না দাদু। আমি বুঝেছি। আমি, আচ্ছা দাদু, আপনি তো বলেছিলেন আপনার 2টো ছেলে, তাদের নাম কি ছিল? লোকটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে মাথা নিচু করে বলল, নাম শুনে কি করবা? আমি, কিছু না, এমনিতে জানার ইচ্ছে হলো তো তাই। লোকটি, রাজীব আর রাশেদ? অবাক হয়ে, এটাই তো আমার বাবা চাচার নাম। মনে মনে, লোকটি, কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমি, না দাদু, কিছু না। আচ্ছা দাদু, আপনি তসবি পড়েন, আমার একটা কাজ পড়ে গেছে তো, আমি এখন যাই, আবার পরে আসবো। এই বলে রুম থেকে বের হয়ে ভাইয়াকে বললাম, যা ভেবেছিলাম তাই, ইনি আমার দাদু। ভাইয়া, তাহলে বাবা চাচা আমাদের মিথ্যে বলল? আমি, আচ্ছা ভাইয়া, বাবা চাচা কি দাদুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল নাকি? হয়তো তারপর থেকে এখানে ওখানে ঘুরে বেরিয়ে শেষ পর্যন্ত এখানে ঠাঁই হয়েছে। ভাইয়া, কিন্তু বাবা চাচা কেন এই জঘন্য কাজ করবে? দাদুর তো আর সম্পদের অভাব ছিল না। আমি, হয়তো সম্পদের লোভে। ভাইয়া, কিন্তু বাবা চাচাকে তো দেখে তো কখনো মনে হয়নি। তাছাড়া দাদুর সম্পত্তি তো এখনও দাদুর নামে আছে, শুধু বাবা চাচা সমানভাবে ভাগ করে নিয়েছে। আমি, কিন্তু বের করে দিলেও তো দাদু তখন কেস করতে পারতো, কারণ তখন তো আর দাদু এত বৃদ্ধ ছিল না। ভাইয়া, নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু রহস্য আছে। আমি, আমারও সেটাই মনে হয় ভাইয়া। আচ্ছা, আমি বাসায় গিয়ে দেখি বাবার মুখ থেকে কিছু বের করতে পারি কিনা। আমি, তবে সাবধানে, বাবাকে কিন্তু দাদুর ব্যাপারে জানানো যাবে না, তাহলে কিন্তু আবার অন্য সমস্যা হয়ে দাঁড়াবে। ভাইয়া, আচ্ছা, তুই তাহলে থানায় যা, আমার অফিসে অনেক কাজ জমা আছে। কয়েকদিন পর বড় ভাইয়াকে ফোন দিলাম। বড় ভাইয়া ফোন রিসিভ করলো। বললো, হ্যাঁ বল। আমি, কোনো ক্লু পেলি? ভাইয়া, বাবা তেমন কিছু বলে না, শুধু বলে তোর দাদু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তার কবরটা আমাকে দেখাও। ভাইয়া, এটা তো মনে ছিল না। আচ্ছা, আমি আজ দেখি কথা বের করা যায় কি না। আমি, ফুপিটা দেশে থাকলে ভালো হতো। ভাইয়া, আচ্ছা রাখছি রে, পরে কথা হবে। এদিকে আমি আর রুই দুজনে দাদুর জন্য নানা রকমের ফলমূল সহ নানা রকমের খাবার নিয়ে তাকে দিয়ে আসি। বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ থেকে আমাদের তেমন কোনো নিষেধ না থাকায় যে কোনো সময় গিয়ে দাদুকে দেখে আসতে পারি, কিন্তু এখনও কথা বলা হয়নি যে আমি তার নাতি। হয়তো শুনে কষ্ট পাবে, কিংবা আমার সাথে কথা নাও বলতে পারে। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন রুমের সব কিছু গোছাতে গিয়ে বাবার রেখে যাওয়া পুরনো একটা কাগজের ফাইল হাতে পেলাম। ফাইলটা খুলে সব কাগজপত্র দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল একটা কাগজের দিকে, যেটাতে একটা মহিলা আর দাদুর ছবি ছিল, কিন্তু মহিলাটা তো দাদি না। আবার কাগজটা দেখছি তালাকের। তাহলে দাদুর সাথে এই মহিলাকে, আর এই কাগজ বাবার ফাইলের মধ্যে কেন? সব কিছু যেমন একটা রহস্য দাঁড়িয়ে আছে।
বড় ভাইয়াকে ফোন করে কাগজের ব্যাপারে জানালে বড় ভাইয়া বলল, এখনও সময় হয়নি বাবা চাচার মুখোমুখি হওয়ার, আমাদের আরও কিছু এভিডেন্স জানতে হবে। আমি তা ঠিক আছে। আচ্ছা, ফুপি তো দাদু মারা যাওয়ার আগেই নাকি বিদেশে পাড়ি দিয়েছে, দাদুকে নাকি শেষ দেখাও দেখতে পারেনি, তাহলে ফুপিকে একবার খবর দিয়ে দেশে নিয়ে আসলে ভালো হয়। বড় ভাইয়া, তুই কি ভাবছিস যে নিজের বাবা মারা যাওয়ার কথা শুনে দেশে আসেনি, যে সে কিনে এখন আমাদের দেশেই আসবে? আমি তা ঠিক। বড় ভাই, আচ্ছা তুই দাদুর কাছ থেকে কারণটা বের করার চেষ্টা কর, আমি দেখি বাবার কাছ থেকে কিছু বের করতে পারি কিনা। আমি ওকে। ভাইয়ের সাথে কথা বলে হালকা নাস্তা করে থানার উদ্দেশ্যে বের হচ্ছিলাম, এমন সময় রুহি বলল, এই শোনো না। আমি কি রুহি বলেছিলাম যে কি এভাবে প্রতিদিন দাদুকে বৃদ্ধাশ্রমে দেখতে না গিয়ে দাদুকে আমাদের বাসায় নিয়ে আসলে তো হয়। আমি তা তো হয় না, কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ যদি আমাদের নিয়ে আসতে না দেয়? রুহি, আচ্ছা তাদের কাছে দাদুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানা যেতে পারে। আমি, তুমি তো ভালো কথা মনে করছো। আচ্ছা আমি তাহলে থানায় গিয়ে একটা চক্কর বৃদ্ধাশ্রমের দিকে যাব। এই বলে গাড়ি নিয়ে বের হয়ে আসলাম। তারপর থানায় কিছু জরুরি কাজ করে বৃদ্ধাশ্রমে গেলাম। গিয়ে দেখি দাদু গোসলের জন্য পানি রেডি করছে। এই বৃদ্ধ বয়সে এই কাজ কি করতে পারে? কিন্তু আশেপাশে কেউ নেই। আমি দেখা মাত্রই দৌড়ে গিয়ে দাদুর পানির বালতি এগিয়ে দিয়ে দাদুকে বললাম, কি ব্যাপার দাদু, তুমি একা কেন? কেউ নেই তোমাকে সাহায্য করার? দাদু, প্রতিদিন তো এভাবে একা একা গোসল করি, কেউ মন চাইলে এসে সাহায্য করে, না হলে নাই। আমি, আচ্ছা দাদু, আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সাথে যাবে? দাদু, কোথায় যাবে বউ? আমি আমি আমাদের বাসায়। না না, আমি কারো বাসায় যেতে চাই না, এমনিতে আমার অর্ধেক জীবনটা রুমে কাটিয়ে দিয়েছি। আমি, মানে দাদু আপনি কোন রুমের কথা বলছেন? দাদু, না কই, আমি তো কিছু বলিনি। তুমি যাও, আমি এখন গোসল করবো। এই বলে দাদু কথা ঘুরিয়ে মনোযোগ দিল, কিন্তু আমার মাথায় তখন দাদুর কথা ঘুরপাক খাচ্ছে। নিশ্চয় এতদিন দাদু কোনো না কোনো জায়গায় বন্দি করে রাখা ছিল, কিন্তু কে হতে পারে? তখনই হঠাৎ রুহির কথা মনে হতেই আমি বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষে থাকা লোকটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি এখানে কতদিন আছেন? লোকটি, এই তো স্যার 6 বছর মতো। আমি, আচ্ছা ওই যে বৃদ্ধ গোসল করতেছে তাকে যখন নিয়ে আসা হয় তখন তার সাথে কি কেউ এসেছিল? লোকটি, আসলে অনেক দিনের কথা তো, তবে আমার মনে হচ্ছে তার সাথে একটা লোক এসেছিল। আমি, হয়তো নয়, আপনি শিওর দিয়ে বলেন, সাথে কি কেউ এসেছিল? লোকটি, আচ্ছা স্যার, যেই আসুক না কেন তার সাইন আমরা নোটবুকে রেখে দেই। আমি, আপনাকে নোটবুক দেখে শিওর হয়ে বলছি। এই বলে লোকটা অনেক দিনের পুরাতন একটা নোটবুক এসে খুঁজতে খুঁজতে একটা সাইন বের করে, এই এই তো স্যার, এটা বলেই লোকটা এর সাইন। আমি সাইনটা দেখে অবাক হয়ে গেলাম। আরে, এই সাইন তো ছোট চাচার। তার মানে ছোট চাচা দাদুকে এখানে রেখে গেছে, কিন্তু বাবা তো আমাদেরকে কিছু জানালো না। তাহলে কি এখানে রাখার বিষয়টা বাবাও জানে? সব মিলিয়ে যেন মনে হচ্ছে এই জঘন্য কাজের পিছনে আমার বাবা চাচা সহ আরও কেউ জড়িত আছে। আমি লোকটাকে বললাম, আচ্ছা ওই বৃদ্ধ লোকটির জন্য প্রতি মাসে কত টাকা পাঠানো হয়? লোকটি, স্যার 5,000। আমি, কেউ কি এসে টাকা দিয়ে যায় নাকি অ্যাকাউন্টের মাধ্যমে? জি স্যার, অ্যাকাউন্টের মাধ্যমে। আমি, আচ্ছা আমি যে আপনাকে এত কথা জিজ্ঞাসা করলাম, এটা কাউকে বলবেন না কেমন? আর আরও কিছু জানতে পারলে আমাকে জানাবেন। বিকালের দিকে বাসায় এসে রুহি আমার শার্টের বোতামগুলো খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, কি কিছু জানতে পারলে? আমি, রুহি, কি? চাচা দাদুকে ওখানে রেখে গেছে। রুহি, ছোট চাচা? কিন্তু তাকে তো দেখে মনে হয় না তিনি এমন কাজ করতে পারবেন। আমি, ঘটনা তো আরও আছে। দাদুকে যখন সবাই নিয়ে আসার কথা বললাম, তখন দাদু কেমন যেন একটা ভয় পেয়ে গেল, আর বলল যে সে নাকি কখনো বাসায় থাকতে চায় না। আমি, কেন? দাদুর কথায় বুঝতে পারলাম হয়তো তাকে কোনো রুমে অনেক দিন বন্দি করে রাখা হয়েছিল। রুহি, ছি, মানুষ এত জঘন্য হতে পারে? নিজের বাবাকে কেউ এমন অবস্থায় রাখতে নিয়ে যেতে পারে? আমি, সেটাই তো ভাবছি, কিন্তু কারণটা সেটা কি বুঝতে পারতেছি না। রুহি, আচ্ছা এখন আর এত টেনশন করো না, চলো ফ্রেশ হয়ে নাস্তা করবে। তারপর আমি আর রুই দুজনে মিলে নাস্তা করতে লাগলাম। রাত্রে খাবার খেয়ে মাত্র শুয়েছি, এমন সময় বড় ভাইয়া ফোন করলো। ফোন রিসিভ করতে বড় ভাই বললে, কী রে, কিছু জানতে পারলে? আমি, বড় ভাই, কী বল? তারপর আমি বড় ভাইয়াকে সব কিছু জানালাম। সব শুনে বড় ভাইয়া বলল, তাহলে তো ছোট চাচাকে একটু জিজ্ঞাসা করতে হয়। আমি, এভাবে হুট করে জিজ্ঞাসা করলে যদি কিছু মনে করে? ভাইয়া, আরে তারা অপরাধী, অল্পতে তাদের মধ্যে ভয় কাজ করবে। তুই রুইকে নিয়ে আগামীকাল আমার বাসায় চলে আয়, আর এদিকে আমি ছোট চাচাকেও বাসায় আসার আমন্ত্রণ জানাই। আমি, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। ভাইয়ের সাথে সাথে
কথা বলে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে থানায় গিয়ে জরুরি কাজগুলো সেরে দুপুরে আগেই বাসায় চলে আসলাম। রুহিকে আগেই বলেছিলাম রেডি হয়ে থাকতে, তাই বাসায় আসছে মাত্র রুহিকে নিয়ে বড় ভাইয়ার বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে প্রায় দুপুর গড়িয়ে। অবশেষে বাসায় গিয়ে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে। সবার সাথে দুপুরের খাবার খেয়ে সবাই একটু গল্প আড্ডা করতে লাগলাম। এর মধ্যে বড় ভাইয়া বাবাকে বলছে, আচ্ছা বাবা, দাদু তো অনেক বছর আগে মারা গেছে তাই না? তাহলে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয় না কেন? কত তারিখে মারা গেছে মনে আছে তোমার? বা মনে থাকবে না? ওই তো 19 কি 20 হবে। কিরে ছোট, তাই না? চাচা, হবে হয়তো। আমারও ঠিক মনে পড়ছে না। আমি, কি ব্যাপার, নিজের বাবার মৃত্যুবার্ষিকীর কথা মনে নেই? বাবা, অনেক বছর পার হয়ে গেছে তাই তো। তাছাড়া আমাদেরও তো বয়স হয়েছে গেছে তাই না? বড় ভাই, আচ্ছা বাবা, দাদু কিভাবে মারা গেছিল? বাবা, হার্ট অ্যাটাক। চাচা, অ্যাক্সিডেন্ট। আমি, মানে দুজন দুরকম কথা বলছে কেন? বাবা, ওই তো হার্ট অ্যাটাক ও তো একটা অ্যাক্সিডেন্ট তাই না? এই বলে বাবা চোখের ইশারা করে ছোট চাচাকে কথা বলতে বারণ করলেন। বড় ভাইয়া, আমি কিন্তু দাদুর কবরটা আজ অবধি পর্যন্ত দেখতে পেলাম না। আমি, আমারও অনেক ইচ্ছা দাদুর কবরটা দেখার। সেখানে গিয়ে দাদুর জন্য একটু দোয়া করতাম। বাবা, আসলে মানে। বড় ভাইয়া, কি বাবা মানে করছো? কবর কি 2 জায়গায় দিয়েছো নাকি? বাবা, না না, কবর 2 জায়গায় হবে কেন? কবর তো আছে। আমি, তাহলে আগামীকাল আমাদের নিয়ে চলো। বাবা, আচ্ছা, এতদিন পর তোদের দাদুর কবর দেখার এত ইচ্ছে হলো কেন? আমি, এমনি। তারপর কাউকে কিছু না বলে বড় ভাইয়াকে চুপ করে ডেকে নিয়ে বললাম, দেখে আগামীকাল কার কবর দেখায়। বিকেলের দিকে রুইকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় রুই বলল, তুমি খেয়াল করছো, যখন দাদুর কথা বাবাকে জিজ্ঞাসা করছিল তখন কিন্তু বাবা চাচা দুজনে ভয় পেয়ে গিয়েছিল। আমি, সেটা আমি বুঝতে পেরেছি। আর কিসের জন্য আজ দাদুর এই অবস্থা সেটাও কিছুটা আন্দাজ করতে পারছি। রুই, তাই নাকি? আমি, তবে আগামীকাল তার কবর দেখাবে সেটা নিয়ে ভাবছি। রুই, আমাকেও সাথে নিয়ে যাও। আমি, না, তোমার যেতে হবে না, দেখি ঘটনা কতদূর গড়ায়। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে দাদুর তালাকের কাগজটা ভালো করে দেখতে লাগলাম। দাদুকে দ্বিতীয় কোনো বিয়ে করেছিল, আর যদি করেই থাকে তাহলে আরেক দাদি বা কোথায়? এই কি করছো? ওগুলো আর দেখতে হবে না, আসো, অনেক রাত হয়ে গেছে। রুইয়ের কথায় ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে বড় ভাইয়া, আমি আর চাচা মিলে দাদুর কবর দেখার জন্য রওনা দিলাম। পথে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কবর দেখে আর কি করবি? আর এত পুরাতন কবর কি এখনো আছে? আমি, কবর না থাক, কিন্তু দাদুর দেহটা তো সেখানে দাফন করা হয়েছিল তাই না? তা ঠিক। মাথা চুলকিয়ে অবশেষে আমাদের বিশাল বাড়ি গাড়ি নিয়ে একটা বিশাল কবরস্থানের পাশে গিয়ে থামলো। সবাই গাড়ি দেখে নেমে কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম। হাঁটছি আর ভাবছি, বাসার পাশে কবরস্থান থাকা সত্ত্বেও বাবা এতদূর কেন আমাদের নিয়ে আসলো? আর সত্যিই যদি দাদু মারা গিয়ে থাকে, তাহলে আমাদের এতদূর নিয়ে আসার উদ্দেশ্য কী? বড় ভাইয়াকে চোখের ইশারা করতে বড় ভাইয়া আমাকে ইশারা দিয়ে শান্ত থাকার জন্য বলল। কবরস্থানের কাছে আসতে বাবা ইশারা করে দেখালেন, কবরস্থানের মাঝ বরাবর ভেতরে তো দাদুর কবর। আমি আর কিছু না বলে সবাই কিছুক্ষণ দাদুর জন্য দোয়া দরুদ পড়ে মোনাজাত করে আবার বাসায় আসলাম। বাসায় আসতে আসতে প্রায় দুপুর গড়িয়ে গেল। বাবা চাচাকে নামিয়ে দিয়ে বড় ভাইকে বললাম, এখন সময় দাদুকে সবার সামনে হাজির করা। তাছাড়া এদের মুখ থেকে কোনো কথা বের করা সম্ভব নয়। বড় ভাই, আমিও সেটাই ভাবছি। আমি, তাহলে চলো আর দেরি না করে বৃদ্ধাশ্রমে যাই। বিকালের দিকে বৃদ্ধাশ্রম থেকে দাদুকে সাথে নিয়ে আবার বড় ভাইয়া বাসায় রওনা দিলাম। যদি দাদু আমাদের সাথে আসবে না বলে বারবার অনুরোধ করেছিল, কিন্তু এক প্রকার জোর করে হলেও আমরা দাদুকে নিয়ে বড় ভাইয়ের বাসায় আসলাম। বাসায় ঢুকে দাদুকে নিয়ে বড় ভাইয়ের রুমে গিয়ে দাদুকে রেখে বাবা চাচাকে ডাকলাম। দুজনে আসলো, তাদের সামনে দাদুকে উপস্থিত করলাম। দাদু বাবা চাচাকে দেখার সাথে সাথে সামনের থেকে ঘুরে আমার পিছনে গিয়ে দাঁড়ালো আর আমাকে শক্ত করে ধরে বলল, প্লিজ বাবা, আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে এরা আমাকে মেরে ফেলবে। দাদুর কথায় আমি আর ভাইয়া দুজনে অবাক হয়ে গেলাম। নিশ্চয় এর আগে দাদুর সাথে অনেক বড় ঘটনা ঘটেছে, যার জন্য দাদুর এদের দেখে ভয় পাচ্ছে। আমি বাবাকে বললাম, বাবা দেখো তো চিনতে পারো কি না? বাবা আমার কথা শুনে না চেনার ভান করে বলল, চোখে তো আগের মতো তেমন দেখি না, কে উনি? আমি, চাচা আপনি নিশ্চয় চেনেন তাই না? না বাবা, আমিও তো এই বৃদ্ধ লোকটাকে আগে কখনো দেখিনি। ভাইয়া, আপনি দেখেননি চাচা? চাচা, না। আমি, সত্যি তো চাচা? একদম সত্যি। ভাইয়া, আপনি চেনেন না, আগে কখনো দেখেননি, অথচ তার বৃদ্ধাশ্রমে থাকা খাওয়ার সব টাকাটা আপনি দেন কেন? চাচা,
আমি দেবো কেমনে? আমি কি জানি এই লোকটা কোথায় থাকে? আমি প্লিজ চাচা আর নাটক করবেন না, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এই দেখুন আপনার সাইন করা সেই বৃদ্ধাশ্রমের নোটবুক। চাচা নোটবুক নিয়ে নিজের সাইন থেকে আমতা আমতা করতে বলতে লাগলো, এটা নিশ্চয়ই কেউ আমার সাথে জালিয়াতি করছে। ভাইয়া থামুন, আর কত নাটক করবেন? হ্যাঁ, কি ভেবেছেন আমরা কিছু বুঝি না? নিজের বাবাকে সামনে দেখেও নাচানোর ভান করছেন। আপনারা জীবিত বাবাকে মৃত ঘোষণা করে তার কবর আমাদেরকে দেখালেন। ছি, আপনারা এত জঘন্য। কিন্তু কী কারণে দাদুর সাথে এত বড় অন্যায় করলেন, আজ সেটার কারণ আমাদেরকে বলতে হবে। আমি দেখুন, আমি কিন্তু আইনের লোক, আর আইনের কোনো পরিবার বলতে কিছু নেই। আইনের চোখে সবাই সমান। তাই যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। তবে তার আগে জানতে চাচ্ছি, দাদু কী এমন অপরাধ করেছিল যার জন্য তার পুরো জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন? আপনাদের দুই ভাইয়ের প্রশ্নের চাপে পড়ে বাবা আর চাচা অসহায়ের মতো সোফায় বসে পড়লো। তারপর বাবা বলতে লাগলো, আসলে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, যার জন্য সবসময় আমাদের মনের মধ্যে অশান্তি লেগেই থাকতো। ভাইয়া সেই অন্যায়টা কি সেটাই জানতে চেয়েছি চাচা। আমরা দুই ভাই আর এক বোন নিয়ে খুব সুন্দর একটা পরিবার ছিল। দেখতে দেখতে যখন আমরা বড় হয়ে যাই, তখন বাবা তোর বাবাকে আর বোনকে বিয়ে দিয়ে দেয়। আমাদের পরিবার থেকে তোর ফুপু চলে গেলে তোর আম্মু আসে। তবে তবুও আমরা অনেক আনন্দেই ছিলাম। কিন্তু হঠাৎ একদিন শুনতে পেলাম বাবা নাকি আরেকটা বিয়ে করেছে। এটা শোনার পর আমার আম্মু অনেক ভেঙে পড়ে। আমরা বুঝলাম যে বুঝলেও আম্মু শোনেনি। পরে আমরা সবাই মিলে বাবাকে বোঝাতে লাগলাম যাতে মহিলাকে তালাক দেয়, কিন্তু বাবা আমাদের কথা শুনলেন না। যখন দেখলাম আমাদের কথা শুনল না, তখন বাবাকে কৌশলে নতুন বিয়ে করা মহিলাকে ধোকা দিয়ে বাসা নিয়ে আসি। বাসায় নিয়ে এসে আগে কাজী ডেকে তাকে তালাক দেওয়াই, কিন্তু মহিলাটা আমাদের নামে থানায় মামলা করাবে ভয় দেখালে আমি আর তোর বাবা মিলে তাকে জবাই করে হত্যা করি। এটা তো দাদু দেখে ফেললে তিনি আমাদের নামে নানা রকম কথা বলতে থাকেন। কোনো উপায় না পেয়ে তোর দাদুকে পাগল হয়ে গেছে বলে আশেপাশে রটিয়ে দেয়। আমি আর সেই মহিলাটির লাশ, বাবা সেই লাশটা লোকজনকে দিয়ে সেই রাত্রে কবরস্থানে নিয়ে দাফন করে আসি। ভাইয়া তাহলে আজকে সকালে আমাদের বুঝি তারই কবর দেখাতে নিয়ে গেছে? চাচা হুম। আমি এবার বলো এতদিন দাদুকে কোথায় রেখেছে? চাচা যখন সবাইকে বুঝাই যে তোর দাদু পাগল হয়ে গেছিল, তখন সবাই তোর দাদুকে দেখতে চাইলে আমরা তার চিকিৎসার কথা বলে আটকে রাখি। ভাইয়া কিন্তু আমি যখন নানুর বাড়ি গেছিলাম তখন যে খবর পেলাম দাদু মারা গেছে, সেটার কি? বাবা তারপর চিকিৎসার কথা বলে আমাদের আত্মীয় স্বজনদের মানাতে পারছিলাম না, তখন একটা নকল অ্যাক্সিডেন্টের নাটক বানিয়ে তোর দাদু মারা গেছে বলে সবাইকে জানিয়ে দিই। আমি বাহ, কত মেধা! কিন্তু এ- এটা বলো বৃদ্ধাশ্রমে থাকার আগে দাদুকে কোথায় রাখা হয়েছিল? বাবা সেটা আমি জানি না, তোর চাচাই সব ব্যবস্থা করেছিল। ভাইয়া কি চাচা এবার বলেন? চাচা যখন সবাইকে জানালাম বাবা মারা গেছে, তখন বাবাকে লুকানোর প্রয়োজন ছিল, তাই বাবাকে নিয়ে রেখে আসলাম আমার এক বন্ধুর অনেক বছর ধরে ফেলে রাখা ইনস্ট্রাকশনের বিল্ডিংয়ের একটা বদ্ধ রুমে। সেখানে সাধারণ মানুষের কোনো পদাচরণ ছিল না। আমি তাহলে আবার এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসার কারণ কি? চাচা বাবা তো নাকি আর এই বয়সটা তো বেশি হয়ে গেছে, এই জন্য মায়া হয় সেখান থেকে নিয়ে আসি। ভাইয়া এতদিন সেখানে খাবার কে পাঠাতো? চাচা বদ্ধ রুমে রাখলো, সেই রুমে তোর দাদুর সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম, দুজন লোক রেখেছিলাম সবসময় তোর দাদুর দেখার জন্য। আমি বাহ চাচা বাহ, দাদু একটা ভুল করেছিল দ্বিতীয় বিয়ে করে, আর সেই ভুল হবেই। একটা পুরুষের সামর্থ্য থাকলে দুটো কেন চারটে বিয়ে করতে পারে। আর আমরা জানি দাদুর সেই সামর্থ্য ছিল, কিন্তু আপনারা কি করে তার স্ত্রীকে হত্যা করলেন, যে কিনা আপনার সৎ হলেও আপনার মাই তো ছিল। আর শুধু হত্যা করে ক্ষান্ত হননি, তাকে কোনো প্রকার গোসল জানাজা ছাড়াও কবর দিয়েছিলেন। আর তার স্বামী, যিনি আপনাদের পিতা, যার কারণে আজ আপনারা সুন্দর পৃথিবীর আলো দেখছেন, এই সুন্দর পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত রাখলেন। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে আমার বাবা চাচা এতটা নিজ এত জঘন্য। ভাইয়া আপনাদের পাপের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, আপনাদের জবানবন্দি তো আপনারাই দিলেন। রাজু এদের বিরুদ্ধে আইনি মামলা কর, আমি চাই এরা যেন সর্বোচ্চ শাস্তি হয়। আমি আমিও চাই। বাবা চাচা বলে কি কখনো ক্ষমা করব? না। সমাপ্ত। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।